শুধুমাত্র বাবা মাকে খুশি করার জন্য তোমাকে বিয়ে করেছি। তোমার ভরণ পোষণের সকল দায়িত্ব পালন করব, শুধু ভালোবাসা দিতে পারবো না। বিয়ের প্রথম রাতেই স্বামীর মুখে এমন কথা শুনেও কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না ফাইজা। বিয়েটা হয়েছে পারিবারিকভাবেই, তাহলে স্বামীর মুখে এমন কথা কেন? মনে প্রশ্ন থাকলেও মুখে কোনো কিছুই বলল না সে। চুপচাপ মাথা নিচু করে বসে রইল। অপরদিকে এক দৃষ্টিতে নববধূর দিকে তাকিয়ে আছে মাহির আইমান চৌধুরী। মাথায় এক হাত ঘোমটা দিয়ে জড়সড় হয়ে বসে আছে মেয়েটা। মাহির বোঝার চেষ্টা করছে তার মনোভাব। বাসর রাতে স্বামীর এমন কথা শুনেও মেয়েটা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আশ্চর্য। মাহির তো ভেবেছিল মেয়েটা ঝগড়াঝাটি কান্নাকাটি করবে এই সব শুনে, কিন্তু সে এরকম কিছুই করছে না। মাহির এবার অধৈর্য হয়ে বলল, কি ব্যাপার, কিছু বলছো না যে? এবারও ফাইজা চুপ। মাহির তা দেখে বিরক্ত হলো। সে আবারও বলে উঠল, এই যে হ্যালো, তোমার সাথে কথা বলছি, কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? নাকি কথা বলতে পারো না? ফাইজা এবার ঘোমটাটা সরিয়ে মাহিরের দিকে তাকালো। লোকটা বেশ লম্বা, গায়ের রং শ্যামলা, মুখের কাটিং বেশ সুন্দর, মুখে খোঁচা খোঁচা দাড়ি। এক কথায় সুদর্শনও বলা চলে তাকে। বিয়ের আগে লোকটার সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ কিছুই হয়নি ফাইজার। পারিবারিকভাবেই সবকিছু ঠিকঠাক হয়েছে। ফাইজাকে যেদিন দেখতে আসে মাহিরের বাড়ির লোকজন, সেই দিন মাহির আসেনি। ফাইজার বাবা অবশ্য পরে তাকে মাহিরের ফোন নাম্বার, ছবি সবই দিয়েছিল। ফাইজা সেই ছবি দেখেনি। ফোনে কথা বলার আগ্রহও তার মধ্যে তখনও জাগেনি। মাহিরও তার সাথে কোনো যোগাযোগ করেনি। আজই প্রথম দেখছে ফাইজা তাকে। মাহির তাকে দেখেছে কিনা সে জানে না। তাকে তাকিয়ে থাকতে দেখে মাহির বলে উঠল, এভাবে তাকিয়ে আছো কেন? কথা বলতে পারো না? কি বলবো? শান্ত কণ্ঠে প্রশ্ন করলো ফাইজা। মাহির বলল, তোমাকে বিয়ে করেছি এক প্রকার জুলুমের শিকার হয়ে, তাই তোমাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি যদি আমাকে স্ত্রীর অধিকার না দিতে চান, তাহলে আমি সেটা জোর করে আদায় করব না, কারণ সেখানে কোনো ভালোবাসা থাকবে না। মাহির বেশ অবাক হলো তার কথায়। স্বামীর মুখে এই ধরনের কথা শুনেও মেয়েটা এমন নির্লিপ্ত? তাহলে কি শুধু মাহিরের টাকা পয়সা সহায় সম্পত্তি এগুলো দেখে বিয়ে করেছে মেয়েটা তাকে? তাই স্বামীর ভালোবাসা না পেলেও তার কিছুই যায় আসে না। যাই হোক, এসব নিয়ে মাহিরের মাথা ব্যথা নেই। তাই সে বলল, ঠিক আছে, তোমার যেহেতু কোনো প্রবলেম নেই তাহলে তো ভালোই হলো, কিন্তু মা বাবার সামনে এমন ভাবে চলবে যেন আমাদের মধ্যে কি কথা হয়েছে তারা বুঝতে না পারে। আচ্ছা। মেয়েটার এমন গা ছাড়া ভাব দেখে মাহির অবাক হচ্ছে ভীষণ, তবে সেটা বাইরে প্রকাশ করছে না। সে শেরওয়ানিটা গা থেকে খুলতে খুলতে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়বো। কোথায় ঘুমাবো? ফাইজার প্রশ্ন শুনে মাহির ভুরু কুঁচকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, কোথায় ঘুমাবে মানে? মানে আপনি তো বললেন আপনি আমাকে নিজের স্ত্রী হিসাবে ট্রিট করবেন না, একসাথে বেড শেয়ার করবেন কিনা সেটাই জিজ্ঞেস করলাম। মাহির এতক্ষণে ফাইজার প্রশ্নের মানে বুঝতে পারল, তবে সে নিজের গাম্ভীর্য ভাবটা বজায় রেখেই বলল, ঘরে একটাই বেড, আর সিনেমার নায়কদের মতো তোমার জন্য বিছানা ছেড়ে দিয়ে আমি সোফায় কিংবা কাউসে ঘুমাতে পারবো না। তুমি আমার বিছানাতেই ঘুমাবে, কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় থাকবে। আই হোপ তুমি বুঝতে পেরেছো। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। ঘুমের ঘোরে ভুলবশত তোমার কাছাকাছি চলে গেলে আমাকে সতর্ক করবে। আচ্ছা। দুজনে আর কোনো কথা বাড়ালো না। মাহির শেরওয়ানিটা খুলে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ফাইজা শুয়ে আছে। মাহির দুজনের মাঝখানে একটা কোল বালিশ রেখে নিজেও শুয়ে পড়ল। দুজন দুজনার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে আছে। একই ঘরে একই বিছানায় দুজন মানুষ, অথচ তারা যেন দুজন দুজনার থেকে অসীম দূরত্বে অবস্থান করছে। ফাইজা এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে। ভেতরের সুপ্ত ক্ষতগুলো ভীষণভাবে পীড়া দিচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে করে কাঁদতে। ফাইজা সেটা করল না, কিন্তু চোখের অশ্রু যে বড্ড নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে আজ। কোনো বাধা মানছে না, নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে।
মাহির চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। তাই ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতে শুরু করলো সে। অথচ বুঝতেও পারলো না তার সদ্য বিবাহিতা স্ত্রীর মনের মধ্যে ঠিক কি পরিমাণের কষ্ট জমিয়ে রেখেছে। বাসর ঘরের বাইরের দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে আরমান আর দিশা। তাদের সাথে আরো 3 জন আছে, রুহি, তিশা আর ঈশান। আরমান আর দিশা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করছে মাহির আর ফাইজার কি কথা বলছে, কিন্তু দুঃখের বিষয় হলো তারা ঠিকমতো কিছুই শুনতে পারছে না। এতক্ষণ মাহিরের গলার আওয়াজ আবসা আবসা শোনা যাচ্ছিল, কিন্তু কিছুই বোঝেনি তারা। আর এখন তো একদম সব চুপ, কোনো শব্দই নেই ভেতরে। রুহি দিশাকে একটু টোকা দিয়ে ফিসফিস করে বলল, দিশা আপু, কিছু শুনতে পারছো? দিশা চোখ মুখ কুঁচকে উত্তর দিল, না, কিছু তো শুনছি না। এতক্ষণ তাও বোঝা যাচ্ছিল যে কথা বলছে, এখন একদম সাইলেন্ট। ঈশান তখন ফিস ফিস করে বললে উঠল, আমি তোদের বলছিলাম না ওর নাম দিশা আর ওর কান ঠাসা, এই জন্যই তো আমি ওখানে দাঁড়াতে চাইলাম, কিন্তু তোরা তো আমার কথা শুনলি না। দিশা কটমট করে তাকালো ঈশানের দিকে, তারপর চিবিয়ে চিবিয়ে বলল, একদম বাজে কথা বলবি না ঈশান, আমি না হয় কানে কম শুনি, তো আরমান ভাইকে জিজ্ঞেস করো তিনি কিছু শুনতে পাচ্ছে কি না। আরমান একটা হতাশার শ্বাস ফেলে বলল, গাইস, কিছুই শোনা যাচ্ছে না। আমার মনে হয় এখানে দাঁড়িয়ে থাকা অর্থহীন, চল চলে যাই। ঈশান মুখটা গোমড়া করে বলল, বাসর রাতে এইভাবে নীরবতা পালন করার মানেটা কি? তিশা এবার চোখের চশমাটা ঠিক করতে করতে বলল, আমি তোমাদের আগেই বলেছিলাম এইসব কাজ করা ঠিক না। ভাইয়া ভাবির প্রাইভেসিতে ইন্টারফেয়ার করছি আমরা, এটা তো রীতিমতো একটা ক্রাইম। ঈশান অসহায় চোখে তাকিয়ে বলল, বোন, দয়া দয়া করে তুই এখানে আর জ্ঞান দেওয়া শুরু করিস না। আমি তো ঠিক কথা বলছি। আর কিছু বলতে পারলো না তিশা। তখনই দরজাটা খুলে গেল, হুড়মুড় করে 5 জনই ঘরের ভেতরে ঢুকে গেল। আচমকা এমন হওয়াতে মাহিরও টাল সামলাতে না পেরে উল্টে পড়ল। সবাই হতবাক হয়ে গেছে। মাহির ভুরু কুঁচকে তাকিয়ে আছে ওদের দিকে। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে আর ফাঁকা ঢোক গিলছে। মাহির দাঁত কিরমির করে জিজ্ঞেস করলো, এটা কি হলো? এটা কি হলো? মাহিরের প্রশ্নে সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। এর মধ্যে ফাইজাও বিছানা থেকে উঠে এসেছে, সেও অবাক হয়েছে। মাহির আবার প্রশ্ন করলো, কি করছিলি তোরা দরজার সামনে? রাহি আমতা আমতা করে বলল, ভাইয়া ওই আসলে। আসলে কি? বড় ভাইয়ের বাসর ঘরে কান পাচ্ছিস? লজ্জা করে না তোদের? সবাই মাথা নিচু করে আছে। মাহির উঠে দাঁড়ালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, ওঠ সবাই। মাহিরের এক কথায় সবাই উঠে দাঁড়ালো। মাহির এবার আরমানের উদ্দেশ্যে বলল, আরমান, না হয় ওরা ছোট ছেলে মানুষ, কিন্তু তুই তো বড়, জ্ঞান বুদ্ধি কোথায় বেঁচে খেয়েছিস? আরমান মাথা নিচু করে জবাব দিল, সরি মাহির ভাইয়া। মাহির এবার ধমকের সুরে বলল, এক্ষুনি সব কয়টায় এখান থেকে বিদায়ী হবি, নয়তো সবগুলোকে একাধারে পিটাতে লাগবো। মাহিরের কথা শেষ হতেই সবাই হুড়মুড় করে বাইরে বের হয়ে গেল। ফাইজা এতক্ষণ নীরব দর্শক হয়ে সবটা দেখেছিল। মাহির তার দিকে তাকাতেই সে মাথা নিচু করে ফেলল। মাহির নিচু কণ্ঠে বলল, কিছু মনে করো না, ওরা একটু ফাজিল, সবসময় দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে ঘোরে। ইটস ওকে। কিন্তু আপনি কেন বাইরে যাচ্ছিলেন এত রাতে? পানি খাওয়ার জন্য? ও। তারপর আর দুজনের মধ্যে কোনো কথা হলো না। মাহির চলে গেল পানি খাওয়ার জন্য। ফাইজা গিয়ে আবার শুয়ে পড়ল। কেবল চোখটা লেগে এসেছিল, তখনই এই সব কাণ্ড হলো। এখন আর ঘুম ধরবে কিনা কে জানে। ফাইজা চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর মাহির এলো, দরজাটা বন্ধ করে নিঃশব্দে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। রুমটাতে পিন পতন নীরবতা। ঘরে 2 জন মানুষ থেকেও যেন কেউ নেই। রাতে আর কোনো কথা হলো না দুজনের মাঝে। দুজন দুজনার মতো করে বিছানার 2 দিকে পড়ে রইল।
পর্দার ফাঁক গলিয়ে আসা সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলল ফাইজা। আস্তে ধীরে চোখ খুলে তাকালো। কোথায় আছে সেটা বুঝতে কিছুক্ষণ সময় লাগলো তার। পাশ ফিরে দেখলো মাহির ঘুমাচ্ছে উবু হয়ে, কোলবালিশটা মাঝখানেই আছে। ফাইজা উঠে বসলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে চোখে মুখে মুছতে মুছতে দাঁড়ালো আয়নার সামনে। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ পরখ করলো নিজেকে। সে এখন এই বাড়ির বউ। নতুন বউয়ের মনে কত তো অন্যরকম অনুভূতি, ভালো লাগা কাজ করে, কিন্তু ফাইজার এইরকম কোনো অনুভূতি হচ্ছে না। এখন থেকে এই বাড়ির মানুষগুলোকেই আঁকড়ে বাঁচতে হবে তাকে, কিন্তু সে তো স্বামীর ভালোবাসাও পাবে না। লোকটা কালকে মুখের উপরে বলে দিয়েছে সে তাকে ভালোবাসতে পারবে না। একটা দীর্ঘশ্বাস ফেললো ফাইজা। বিছানার কাছে গিয়ে ফোনটা হাতে নিয়ে ডায়াল করলো কারোর নাম্বার। ৩-৪ বার রিং হতেই রিসিভ হলো কলটা। সঙ্গে সঙ্গে ফাইজা বলে উঠল, আসসালামু আলাইকুম আব্বু। ওপাশ থেকে ফয়সাল আহমেদ উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, উঠে গেছিস? হ্যাঁ আব্বু। তুমি কখন উঠেছ? আমি ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি। কি করছিস তুই এখন? একটু আগে উঠলাম ঘুম থেকে। খেয়েছো সকালে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই খেলাম। সব ঔষধ ঠিকমতো খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। তোকে এত চিন্তা করতে হবে না। তোর শ্বশুর শাশুড়ির সাথে দেখা হয়েছে সকালে? না, এখনো বাইরে যায়নি। জামাই উঠেছে ঘুম থেকে? না। আরো কিছুক্ষণ কথা বলে বাবা মেয়ের মধ্যে। কথা শেষ করে ফাইজা কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। কি করবে সে এখন বুঝতে পারছে না। বাইরে যাবে কি? কেউ তো ডাকেও নি। কি মুশকিল, লোকটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। দরজায় টোকা পড়ল। দরজার ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, ভাইয়া উঠেছো? ফাইজা গিয়ে দরজাটা খুলে দিল। সে দেখলো তার একমাত্র ননদ দিশা দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে কালো টপস আর তার সাথে ম্যাচিং করে সাদা পাজামা। দেখতে খুবই মিষ্টি, চুলগুলো পানিটেইল করে বাঁধা। সেই হাসি হাসি মুখে বলল, আরে ভাবি, তুমি উঠে গেছো? চলো, মা তোমাকে ডাকছে। ভাইয়া ওঠেনি? ফাইজা মৃদু হেসে উত্তর দিল, না, উনি এখনো ওঠেনি। আচ্ছা, তুমি একটু ভাইয়াকে ডেকে নিয়ে আসো ড্রয়িং রুমে। সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। ফাইজা ছোট করে বলল, আচ্ছা। দিশা চলে যাওয়ার পর ফাইজা গিয়ে বেডের পাশে দাঁড়ালো। খুব ইতস্ত বোধ করতে লাগলো সে। কিভাবে ডাকবে লোকটাকে? শুনছেন? উঠুন, ডাকছে আমাদের। মাহিরের কোনো রেসপন্স নেই। ফাইজা কিছুক্ষণ ইতস্ত করে মাহিরের পিঠে হাত দিয়ে হালকা করে ঠেলে বলতে লাগলো, এই যে উঠুন, অনেক বেলা হয়েছে, সবাই ডাকছে। মাহির এবার নড়ে চড়ে উঠল। ফাইজার দিকে ঘুরে পিটপিট করে চাইল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। বলেই বাইরে চলে গেল ফাইজা। মাহিরও উঠে চলে গেল ওয়াশরুমে। ফাইজা ড্রয়িং রুমে গিয়ে দেখল অনেক মানুষ। সবাই হয়তো মাহিরের আত্মীয় স্বজন। ফাইজার ছোট বোন মাইশাও আছে সেখানে। গতকালও ফাইজার সাথে এসেছে। ফাইজাকে দেখেই মাহিরের কাজিনরা সব দৌড়ে এলো। যদিও কাউকে ফাইজা চেনে না তেমন, তবে অল্পক্ষণের মধ্যেই মেয়েগুলো তার সাথে ভাব জমিয়ে নিল। আরমান আর ঈশানও খুব সুন্দর করে গল্প করছে ফাইজার সাথে। দেখল মাইশার সাথেও ইতিমধ্যে তারা বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও ফাইজার কেন যেন কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে সব কিছু থেকেও কিছু একটা নেই, কিন্তু সেটা কি? মাইশার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ফাইজা। মাইশা ভয়ে কাচুমাচু করছে। যদিও ভয়ের কিছু নেই, এতগুলো মানুষের সামনে ফাইজা তাকে চড় মারতে পারবে না। এটা ভাবতেই মাইশার মনে একটা পৈশাচিক আনন্দ বয়ে যায়। মাইশা আর ফাইজাকে ঘিরে বসে আছে দিশা, তিশা, রুহি, আরমান, ঈশান আর মালিহা। ওদের পরিচয় ইতিমধ্যে ফাইজা জেনে গিয়েছে। তিশা আর আরমান মাহিরের চাচাতো ভাই বোন। রুহি আর মালিহা হলো ফুফাতো বোন। আর ঈশান আর মাহিরের খালাতো ভাই। মাহিরের বাবারা 2 ভাই 1 বোন। মাহিরের খালা 2টা।
ঈশান হলো ছোট খালার ছেলে। ঈশানের সাথেও আরহামের বাবার দিকের কাজিনদের বেশ, বিশেষ করে ঈশানের বেশ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। বড় খালার মেয়েদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, ফলে তারা এই দল থেকে বাদ পড়েছে। সকালের নাস্তা শেষ করে ফাইজাকে গোসল করানো হয়। তারপর সাজগোজ করিয়ে সবাই তাকে নিয়ে বসে আড্ডা দিচ্ছিল। মাহির বাদে তার সব কাজিনরাই এখানে আছে। মাইশা বারবার আর চোখে ফাইজাকে দেখছে। একটু আগে মাইশা গল্পের তালে তালে মুখ ফসকে বলে দিয়েছে যে ফাইজা ভালো গান গাইতে পারে, তাই সবাই এখন ফাইজার সাথে লেগেছে তাকে একটা গান শোনাতে হবে। ফাইজা কোনো একটা কারণে গান গাইতে চাইছে না, কিন্তু মাইশার বেফাঁসে বলা কথার জন্য এখন তাকে গান গাইতেই হবে। এই জন্য রাগ হচ্ছে মাইশার ওপর। ফাইজাকে চুপ থাকতে দেখে ঈশান বলে উঠল, ও আমাদের প্রিয় ভাবি, প্লিজ একটা গান গেয়ে শোনান না, এটাই তো এখন আমাদের দাবি। তার সাথে তাল মিলিয়ে সবাই বলে উঠল, হ্যাঁ ভাবি, প্লিজ শোনান না একটা গান তো। ফাইজা কিছুটা ইতস্ত করে বলল, বাড়িতে মেহমানরা আসা যাওয়া করতেছে, এভাবে সবার সামনে গান গাইতে খুব লজ্জা লাগবে। তিশা বলল, মেহমানরা শুনলে কি সমস্যা ভাবি, ওরাও জানুক আমাদের নতুন ভাবির গানের গলা কেমন। মালিহা এবার বলে উঠল, হ্যাঁ ভাবি, তাড়াতাড়ি শুরু করুন, আমি আর ওয়েট করতে পারছি না। ফাইজা ঠোঁটটা গোল করে ফোঁস করে একটা শ্বাস ফেলল। ওরা যে তাকে ছাড়বে না সেটা সে বুঝতেই পারছে। নিরুপায় হয়ে ফাইজা বলল, কি গান শুনবে তোমরা? আরমান বলে উঠল, আপনার যেটা ভালো লাগে সেটাই শোনান ভাবি। ফাইজা চোখটা বন্ধ করলো। মুহূর্তের জন্য আশেপাশের সবকিছু যেন মিলিয়ে গেল। শুধু চোখের মানস পটে ভেসে উঠল অতীতের কিছু স্মৃতি, কিছু অপূর্ণ স্বপ্ন। ফাইজা গান ধরল, তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। চোখ খুলল ফাইজা। সবাই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে। বাড়ির বড়রাও এসে দাঁড়িয়েছে ইতিমধ্যে। তারাও কি শুনছিল তার গান? ফাইজা দেখল তাদের থেকে একটু দূরে মাহির দাঁড়িয়ে আছে। সে পকেটে হাত গুজে স্থির নয়নে ফাইজার দিকে তাকিয়ে তার গান শুনছিল। হাততালির শব্দে ধ্যান ভাঙল ফাইজার। মালিয়া উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, ওয়াও ভাবি, অসাধারণ গেয়েছেন, মনে হচ্ছিল আমি কোনো প্রফেশনাল সিঙ্গারের গান শুনছি। ফাইজা মৃদু হেসে বলল, ধন্যবাদ। সবাই তার গানের প্রশংসা করতে লাগলো। ফাইজার ফুফু শাশুড়ি এসে বলতে লাগলো, বৌমা, এত সুন্দর করে গান গাওয়া কোথা থেকে শিখলে? কি মায়াবী সুর, একবার শুনলে তো বারবার শুনতে ইচ্ছে করবে। সবাই প্রশংসায় পঞ্চমুখ, শুধু একটা মানুষ ব্যতীত। সে দূরে দাঁড়িয়ে নীরবে সবটা দেখছে শুধু। ঈশান গিয়ে টেনে এনে মাহিরকে ফাইজার পাশে বসালো। রুহি বলে উঠল, মাহির ভাইয়া, তুমি শুনলে ভাবির কত সুন্দর গান গায়, আমি তো ভাবির ফ্যান হয়ে গেছি। মাহির এই প্রসঙ্গে কোনো কথা বলল না। সবাই এটা সেটা গল্প করছে, শুধু মাহির আর ফাইজা চুপচাপ বসে আছে। তখনই খবর এলো ফাইজার বাড়ি থেকে লোকজন এসেছে। শুধু ফাইজার আম্মু বাদে আব্বু সহ প্রায় সব আত্মীয় স্বজনই এসেছে। আজকে মাহির আর ফাইজার বৌভাত। অতিথিদের আপ্যায়ন শুরু হয়ে গেছে। মাহিরের বাবা আশফাক চৌধুরী অতিথিদের আপ্যায়নে কোনো কমতি রাখেনি। মাহির আর ফাইজাকে নিয়ে সবাই যখন ফাইজাদের বাড়িতে ফিরল তখন সন্ধ্যা। সেখানে গিয়েই হুলুস্থুলুস অবস্থা। ফাইজার মা আমেনা বেগম জামাই আদরে ব্যস্ত হয়ে পড়লেন। বেশিরভাগ আত্মীয় স্বজনেরা রাস্তা থেকেই যে যার বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে আছে শুধু ফাইজার ফুপুরা আর ফুফাতো ভাই বোনেরা। ফ্রেশ হয়ে ফাইজা যখন বের হয়ে আসলো তখন তার ফুফাতো বোন মিলি তাকে ধরে নিয়ে গিয়ে একটা জায়গায় বসালো। মিলি দুষ্টু হেসে বলল, কিরে, বাসর রাত কেমন কাটলো? ফাইজা নির্লিপ্ত ভাবে উত্তর দিল, ভালো। শুধু ভালো? তো আর কি হবে? কি কি গল্প করলি ভাইয়ার সাথে? যা যা করা দরকার। মিলির মুখটা ভোঁতা করে বলল, তুই এমন কেন বলতো? কথার মধ্যে কোনো রসকস নাই?
ধুর। ফাইজা এবার কিছুটা কঠিন স্বরে বলল, তুই কি ভাবছিস তোকে আমি আমার বাসর ঘরের লাইভ ফুটেজ মুখে বলে শোনাবো? যদি ভাবিস তাহলে ভুল ভাবছিস। থাক এখন, আমি গেলাম। বলেই সেখান থেকে উঠে গটগট করে চলে গেল। মিলি কিছু বলার সুযোগ পেল না। হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। রাতের খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার সময় বাধল বিপত্তি। কারেন্ট নেই। যদিও সারাদিন রোদ ছিল না, কিন্তু একটা ভ্যাপসা গরম করছে। বৃষ্টিও হয়নি। এই গরমের মধ্যে ফ্যান ছাড়া ঘুমানো অসম্ভব। মাহির রুমে বসে গরমে হাঁসফাঁস করছে। ঘরে একটা মোমবাতি জ্বলছে। ফাইজা গিয়ে হাত পাখা আনতে, আর সে রুমে এসে দেখল মাহির ফোন স্ক্রল করছে। সারাদিন মাহিরের সাথে অতি প্রয়োজন ছাড়া তার কোনো কথা হয়নি। মাহির খাটের এক পাশে বসে আছে। ফাইজা দরজাটা ভিড়িয়ে দিয়ে তার বিপরীতে পাশে বসলো। হাত পাখাটা মাহিরের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন হাত পাখা। মাহির ভুরু কুঁচকে তাকালো, জিজ্ঞেস করলো, এটা দিয়ে কি হয়? কি হবে মানে? বাতাস করুন। মাহিরের ভুরু কুঁচকানো জোড়া যেন আরো বেশি কুঁচকে গেল। সে কিছুটা বিস্ময় ভরা কণ্ঠে বলল, আমি বাতাস করব? তো কে করবে? আপনার গরম লাগছে, আপনিই করবেন। নিজের কাজ সবসময় নিজেকেই করতে হয়। তুমি আমার ওয়াইফ, সো তোমার স্বামীকে গরম লাগলে বাতাস করাও তোমার দায়িত্ব। আমাকে তো আপনি স্ত্রী হিসেবে মানেনই না, তাহলে দায়িত্বের প্রসঙ্গ কোথা থেকে আসছে? মাহির এই কথার পৃষ্ঠে আর কোনো কথা বলতে পারল না। ফাইজা হাত পাখাটা রেখে তার ফোনটা হাতে নিল। সে নিজের মতো করে ফোন চালাচ্ছে। হঠাৎ মাহির বলে উঠল, বিয়ের প্রথম রাতেই যে আমি তোমাকে বললাম আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, এটা শুনে তোমার খারাপ লাগেনি? ফাইজা কিছুক্ষণ স্তব্ধ থাকলো, তারপর বলল, আপনি তো বলেছেন আমার ভরণ পোষণের সব দায়িত্ব পালন করবেন, আমার খাওয়া পড়ার সকল চাহিদা তো পূরণ করছেন। এটাই কি যথেষ্ট না? আর ভালোবাসা, সেটা তো সবার কপালে থাকে না। তাই সেটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই। মাহির আর কিছুই বলো না। সে এবার নিশ্চিত এই মেয়ে তাকে তার টাকা পয়সার জন্য বিয়ে করেছে। অসহ্য লাগছে এখন এই মেয়েকে, তার কথা বলতেও ইচ্ছে করছে না। এর মধ্যেই কারেন্ট চলে এলো। ফাইজা ফোনটা রেখে কাঁথাটা ঠিক করতে করতে বলো, আমি ঘুমাবো, লাইটটা কি অফ করব? হুম। ফাইজা গিয়ে বাতিটা বন্ধ করে শুয়ে পড়ল। মাহিরও কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে শুয়ে পড়ল। ফাইজা যখন বুঝলো মাহির শুয়ে পড়েছে, তখন ফোনটা হাতে নিয়ে কিছু পুরানো ছবি বের করলো। ছবিগুলো দেখেই বুকটা ফেটে কান্না আসছে তার। বেশ কিছুক্ষণ দেখতে পারলো না সে। ফোনটা বন্ধ করে পাশে রেখে দিল। চোখ দিয়ে অনবরত নোনা জল পড়ছে। মাহির হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আর কোনো কথা হলো না তাদের মাঝে। এত কাছে থেকেও দুজনের মধ্যে এক আকাশ পরিমাণ দূরত্ব। এই দূরত্ব কি কখনো ঘুচবে? পরের দিন সকালে বেশ বেলা করে ঘুম ভাঙলো ফাইজার। সে বিছানায় উঠে বসলো। মাহির ফোন ঘাঁটছে। ফাইজা বুঝতে পারে না এই লোকের ফোনের মধ্যে কি আছে। সব সময় এইভাবে ফোনের সাথে চিপকে থাকে কেন? বিরক্ত লাগে না কি? কথাটা কথাগুলো মনের মধ্যে বলেই সে জিজ্ঞেস করলো, কখন উঠেছেন? এই তো একটু আগে। ফ্রেশ হয়েছেন? না। ফাইজা আর কথা বাড়ালো না। সোজা ওয়াশরুমে চলে গেল। মিনিট 10 পর ওয়াশরুম থেকে বের হয়ে চোখ মুখ মুছতে মুছতে বলল, ফ্রেশ হয়ে নিন, আমি বাইরে যাচ্ছি, কিছু দরকার হলে আমাকে ডাকবেন। আচ্ছা। ফাইজা চলে গেল। মাহির তার যাওয়ার পানে একবার তাকালো। মেয়েটাকে খুবই বিরক্তিকর লাগছে তার কাছে। কথা বলার ইচ্ছে না থাকলেও বলতে হচ্ছে। ধুর। ফাইজাদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে মাহির। তার চারপাশে ঘিরে ফাইজার আত্মীয় স্বজনেরা। তাকে এটা ওটা প্রশ্ন করছে আর মাহির সেগুলোরই উত্তর দিচ্ছে। খুব অস্বস্তি লাগছে তার। কখন যে এখান থেকে যেতে পারবে আল্লাহ ভালো জানেন। আর ওই মেয়েটা তাকে একগাদা মানুষের সাথে এইভাবে বসিয়ে রেখে গায়েব হয়ে গেছে। ফাইজার মামা আব্দুল কাশেম পান চাবাতে চাবাতে প্রশ্ন করলেন, জামাই বাবাজি, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? ভদ্রলোকের এই প্রশ্নে না হলেও 10 বার করেছেন।
প্রতিবার মাহির একই উত্তর দিয়েছে। এবারও উত্তর দিল, না। কোনো সমস্যা হলে নিঃসংকোচে বলবা, ঠিক আছে? আচ্ছা। ফাইজা তার দুই বান্ধবী অরিন আর তন্নিকে নিয়ে ছাদে বসে আছে। একটু আগেই তারা এসেছে দেখা করতে। ফাইজা শ্বশুর বাড়ি চলে যাবে, আর হয়তো সেইভাবে দেখা হবে না, তাই তারা দুজন ফাইজার সাথে দেখা করতে এসেছে। অরিন আর তন্নি ফাইজার ছোটবেলার বান্ধবী। তাদের বন্ধুত্বের বয়স পুরানো হলেও বন্ধুত্বটা এখনো আগের মতোই আছে। অরিন পড়াশোনা করে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে, তন্নি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, আর ফাইজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তাদের তিনজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে তন্নি বলে উঠল, আসলে তোমাদের মধ্যে কিছু হয়নি সত্যি? ফাইজা উত্তর দিল না। না। অরিন হতাশ কণ্ঠে বলল, এটা কোনো কথা? ফাইজা বলল, তোরা এত অবাক কেন হচ্ছিস? আমি তো আসলে সেটাই বুঝতে পারছি না। তোরা কি আমার বিষয়ে কিছুই জানিস না? অরিন বলল, জানি। তোর দিক থেকে বিষয়টা না হয় অন্যরকম, কিন্তু দুলাভাই কেন এমন করবে? তন্নি সাই দিয়ে বলল, সেটাই তো, বিয়েটা তো দুই পরিবারের সম্মতিতেই হয়েছে, তাহলে ভাইয়া কেন তোকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না? জানি না, তবে আমার দিক থেকে সুবিধাই হয়েছে। আমিও তো মেনে নিতে পারি না মন থেকে এই বিয়েটা। জোর করে দূরে ঠেলতে গেলে বিষয়টা খারাপ দেখাতো। যেহেতু সে নিজেই দূরে থাকতে চায়, তাই আমিও কাছে যাওয়ার চেষ্টা করব না। অরিন বলে উঠল, যেহেতু মানতেই পারবি না, তাহলে বিয়েটা করলি কেন? ফাইজা নিরলস কণ্ঠে জবাব দিল, আমার কাছে আর কোনো উপায় ছিল না রে। আব্বুর অবস্থা দেখে আমার আর সাহস হয়নি আব্বুকে কষ্ট দেওয়ার। তাই বলে তন্নি বলে উঠল, তুইও মন থেকে ভাইয়াকে পারছিস না মানতে, ভাইয়াও তোকে মানতে পারছে না, তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎটা কি? জানি না। তন্নি আর অরিন একে অপরের মুখ চাওয়াচাই করছে। ফাইজা অন্যমনস্ক হয়েছে, কিছু ভাবছে। জীবনটা এমন না হলেও তো পারতো। সে এমন একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছে যেখানে ভালোবাসা নেই, অধিকার নেই, নেই কোনো প্রত্যাশা। কি হবে সামনে? কি হবে এই সম্পর্কের ভবিষ্যৎ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স গার্ডেনের ভিড় মুক্ত একটা স্থানে বসে আছে ফাইজা। চারিদিকে অনেক মানুষের আনাগোনা। কেউ বসে চা খাচ্ছে, কেউ বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছে, তো কেউ প্রেমিক প্রেমিকার সাথে সময় কাটাচ্ছে। কিন্তু ফাইজা বসে আছে একজনের অপেক্ষায়। আরও একবার ঘড়িতে টাইম দেখল সে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে সে এখানে, অথচ যার জন্য অপেক্ষা করছে তার আসার নামগন্ধ নেই। ভেতরে ভেতরে রাগে ফুঁসছে ফাইজা। অনেক ভাবাভাবির পর সে সিদ্ধান্ত নিল সে এখান থেকে চলে যাবে। ঠিক তখনই কোথা থেকে একটা ছেলে দৌড়ে এসে তার সামনে বসলো। ঘটনার আকস্মিকতায় ফাইজা কিছুটা ভড়কে গেলেও সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে একবার স্বস্তির শ্বাস নিল। সামনে থাকা ছেলেটা হাঁপাচ্ছে। ফাইজা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অয়ন একটা ফাঁকা ঢোক গিলে বলল, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে লেট করিনি, প্লিজ রাগ করো না। ফাইজা রাগী স্বরে বলল, 1 ঘন্টারও বেশি সময় ধরে ওয়েট করছি আমি। জানি তো, কিন্তু ঢাকা শহরের জ্যাম সম্পর্কে তো তুমি জানোই, জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম। ফাইজা কিছুক্ষণ নীরবে পরখ করলো অয়নকে। ছিপছিপে গড়নের ছেলেটার পরনে একটা ঢিলা ঢালা শার্ট আর একটা জিন্সের প্যান্ট, হাতে একটা ফাইল। শার্টটা অর্ধেক ভিজে গেছে ঘামে, শার্টের দুটো বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, মুখে অযত্নে বেড়ে ওঠা খোঁচা খোঁচা দাড়ি, চোখে মুখে ক্লান্তির ছাপ। ফাইজার খুব মায়া হলো অয়নকে দেখে। সে কিছুটা নরম হলো, নরম গলায় বলল, পরীক্ষা কেমন হলো? অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইজার পাশে বসলো। হাত দুটো পেছনে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, আর পরীক্ষা? এই জীবনে বোধহয় আমার আর চাকরি পাওয়া হবে না, তোমাকে বিয়ে করাও হবে না। তুমি অন্য কাউকে বিয়ে করে নাও ফাইজু। একদম বাজে বকবে না। এবার ভালো হয়নি, পরেরটা ভালো হবে, টেনশন কিছু নেই।
মুখে এই কথাটা বলেও ভেতরে ভেতরে ফাইজার টেনশন হচ্ছে, কিন্তু অয়নের সামনে সে সেটা প্রকাশ করছে না। অয়ন ফাইজার দিকে তাকিয়ে বলে উঠল, সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে, চলো কিছু খাই। আমি খাবার এনেছি তোমার জন্য। অয়ন একটা মুচকি হাসি দিয়ে বলল, তাই? কি এনেছো গো? ফাইজা কিছু বলল না, ব্যাগ থেকে একটা বক্স বের করলো। সেটা খুলতেই অয়ন উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ওয়াও, বিরিয়ানি তুমি রান্না করেছো? হ্যাঁ। তাড়াতাড়ি দাও, আর ওয়েট করতে পারছি না, জিভেই পানি চলে এসেছে। ফাইজা একটা পানির বোতল বের করে অয়নকে দিল। সে হাত মুখ ধুয়ে এসে খাওয়া শুরু করলো। খেতে খেতে বলল, তোমার রান্নার হাত কিন্তু দারুণ ভাইজু। বিয়ের পর সপ্তাহে একদিন কিন্তু আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে, পারবে না? ফাইজা মুচকি হেসে বলল, পারবো। অয়ন খেতে খেতে আরো নানান ধরনের কথা বলতে লাগলো। ফাইজা মুগ্ধ হয়ে তার কথাগুলো শুনছিল। এই মানুষটাকে সে ভালোবাসে, অনেক ভালোবাসে, বারবার প্রেমে পড়ে এই ছেলেটার। এই ছেলেটাকে ছাড়া সে তার জীবনের একটা মুহূর্তও কল্পনা করতে পারে না। দরজা খোলার শব্দে অতীতের স্মৃতি থেকে বের হয়ে এলো ফাইজা। এতক্ষণ ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে দূর আকাশের পানে দৃষ্টি রেখে অতীতের ভাবনায় বোধ হয়েছিল সে। সন্ধ্যা নেমে গেছে, আকাশে শত শত তারার মেলা। একটা দীর্ঘশ্বাস ফেলে সে সেখান থেকে চলে এলো ফাইজা। ঘরে এসে দেখল মাহির এসেছে। বাবার বাড়িতে 2 দিন থেকে গতকাল এসেছে ফাইজা আর মাহির। আজ থেকে মাহির অফিসে যাওয়া শুরু করেছে। সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। মাহির ফাইজার দিকে একবার তাকালো, কোনো কথা না বলে সে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এভাবেই চলছে মাহির আর ফাইজার সংসার। তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। প্রয়োজন হলে কথা বলে, না হলে দুজন দুজনকে এমনভাবে ইগনোর করে যেন কেউ কাউকে চেনেই না। এরকম সংসারও হয় মানুষের? ফাইজার প্রশ্নটা মনে থেকেই গেল, উত্তর পেল না সে। 2 মাস আগে ফাইজার বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হলো। সমস্যা গুরুতর। ডাক্তার বলেছে তাকে কোনো প্রকার স্ট্রেস দেওয়া যাবে না। ফাইজার বাবার ধারণা তিনি আর বেশি দিন বাঁচবেন না। তার শেষ ইচ্ছা মেয়ের বিয়ে দিয়ে তার সংসার দেখে যাবেন। তাই বিয়ের জন্য পাত্র খোঁজা শুরু হলো। মাহিরের জন্যেও পাত্রী খোঁজা হচ্ছিল তখন। মাহিরকে ফাইজার বাবার অনেক পছন্দ হয়। তিনি ঠিক করলেন তার সাথেই বিয়ে দেবেন ফাইজাকে। অয়ন চাকরি করে না, তার কথা বললেও ফাইজার বাবা অয়নের সাথে বিয়ে দিতে রাজি হবে না। উল্টো টেনশনে তার অবস্থা আরো বেশি খারাপ হতে পারে। এই ভেবে ফাইজা আর মুখ ফুটে বলতে পারেনি অয়নের কথা। চেষ্টা করেছে অনেকবার, কিন্তু বাবা যদি কষ্ট পায়, এই কথা ভেবে আর সাহস করে ওঠেনি বলার। মনের মানুষটাকে ছেড়ে অন্য একজনকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু যাকে বিয়ে করলো সেও তাকে মেনে নেয়নি। ভাগ্য তার সাথে কি খেলা খেলছে তা ফাইজা জানে না। ফাইজা গেল মাহিরের জন্য শরবত আনতে। তার শাশুড়ি মা মেহেরিনের বেগম। ফাইজা গেল মাহিরের জন্য শরবত আনতে। তার শাশুড়ি মা মেহেরিন বেগমের কড়া নির্দেশ, স্বামী অফিস থেকে ফিরলে তাকে 1 গ্লাস পানি অথবা শরবত দিতে হবে। এতে স্বামী খুশি হয়, ভালোবাসা বাড়ে। ফাইজাও বাধ্য মেয়ের মতো শাশুড়ির আদেশ পালন করছে। ঘরে এসে দেখল ওয়াশরুম থেকে বের হয়েছে মাহির, পরনে শুধু একটা টাওয়েল। ফাইজা কিছুটা ইতস্ত বোধ করলো। সে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। মাহির বিষয়টা লক্ষ্য করলেও কিছুই বলল না। চুপচাপ গিয়ে ওয়ার্ড্রপ থেকে নিজের জামা কাপড় বের করে পরতে লাগলো। ফাইজা শরবতের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু বলার থাকলে বলো। মাহিরের এমন তিক্ত কথায় কিছুটা খারাপ লাগলো ফাইজার, কিন্তু সেই খারাপ লাগাটাকে ইগনোর করে বলল, আপনার জন্য শরবত এনেছিলাম। মাহির কিছুক্ষণ পরখ করলো ফাইজাকে, তারপর বলল, এইসব আদিক্ষেতা দেখানোর কোনো প্রয়োজন নেই। তোমাকে এইসব দায়িত্ব পালন করতে হবে না। এইসব আমার মন গলবে না। ফাইজার রাগ এবার তীর তীর করে বাড়ল। এই লোকের সমস্যাটা কি? সব সময় এমন খিটখিটে আচরণ কেন করে? ফাইজা শরবতের গ্লাসটা শব্দ করে টেবিলের ওপরে রাখলো। নিজের রাগ দমাতে না পেরে সে বলল, আপনি তো দেখছি আমাকে সহ্যই করতে পারেন না।
এরকমই যখন করবেন তখন বিয়ে করেছেন কেন? আর যখন বিয়ে করেছেনই তাহলে মেনে নিতে এত সমস্যা কিসের? নিজেকে কি ভাবেন বলুন তো আপনি? আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমি উতলা হয়ে আছি? যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন। আপনার মা বলেছিল আপনি বাইরে থেকে আসলে যেন আপনাকে শরবত দেই, তাই এনেছিলাম। এর বেশি কিছুই না। খেতে ইচ্ছে করলে খান, না হলে রেখে দিন। এক নাগাড়ে কথাগুলো বলে গটগট করে রুম থেকে বের হয়ে গেল ফাইজা। মাহির কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার যাওয়ার পানে। মেয়েটা কি তাকে অপমান করলো? করলে করুক, তার কিছুই যায় আসে না এতে। একটা এটা নিয়ে আর বেশি ভাবলো না সে। নিজের কাজে মনোযোগ দিল। শরবতটাও খেলো না। ওভাবেই টেবিলের ওপরে পড়ে রইল গ্লাসটা। ফাইজা কিচেনে চলে গেল সবার জন্য কিছু নাস্তা বানানোর জন্য। তার শ্বশুর শাশুড়ি মার মাথা ব্যথা, তিনি শুয়ে আছেন রুমে। আশফাক চৌধুরী টিভিতে নিউজ দেখছেন। দিশাকে দেখা যাচ্ছে না, সে হয়তো পড়ছে রুমে। ফাইজা প্রথমে নুডলস রান্না করলো, তারপর চায়ের পাতিলে পানি বসিয়ে দিল। রান্না শেষ করে সে মেহেরিন বেগমের জন্য নুডলস আর চা তার ঘরেই দিয়ে আসলো। আশফাক চৌধুরীকে নাস্তা দিয়ে সে মাহিরের জন্য নিয়ে গেল নাস্তা। আশফাক চৌধুরী ছেলের বউয়ের আচরণে খুব খুশি। মেয়েটা 2 দিনে কেমন সংসারটাকে আপন করে নিয়েছে। ঘরে গিয়ে ফাইজা দেখল মাহির ল্যাপটপে কাজ করছে। শরবতের গ্লাসটা যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে। ফাইজার মনক্ষুণ্ণ হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। মাহিরের সামনে নাস্তা রেখে বলল, নাস্তা দিয়ে গেলাম, দয়া করে খেয়ে নিবেন। মাহিরের উত্তরের অপেক্ষা না করে সে চলে গেল ঘর থেকে বের হয়ে। তারপর কিচেন থেকে দুটো নুডলসের বাটি, একটা ফ্লাক্স আর 2 কাপ নিয়ে গেল দিশার রুমে। মেয়েটা পড়ছে। ফাইজা ঠিক করেছে আজ সে দিশার সাথে গল্প করবে এবং এখানেই ঘুমাবে। ওই লোকের দেমাগ সে দেখবে না। কিন্তু দিশার কাছে শুনল তার কালকে একটা ক্লাস টেস্ট আছে, পড়তে হবে তাকে। তাই দুজনে মিলে একসাথে নাস্তা খেয়ে ফাইজা চলে গেল নিজের রুমে। মাহির এখনো ল্যাপটপে কাজ করছে। ফাইজা নিজের ফোনটা নিয়ে গিয়ে বসলো খাটের এক কোনায়। নেট অন করতেই নোটিফিকেশনের ঝড় উঠল। ঝড়টা তুলেছে মাহিরের কাজিন। মেসেঞ্জারে তাদের একটা গ্রুপ আছে, সেটাতে তারা ফাইজাকে অ্যাড দিয়েছে। গ্রুপের নাম হলো হজবরল। ফাইজা এই নামটা দেখে বারবার হতাশ হয়। গ্রুপে ঢুকতেই দেখলো এক একজন এক এক রকমের কথা বলছে। ফাইজাকে হাসতে দেখে ঈশান মেসেজ দিল, ও তোরা চুপ কর, ভাবি আসছে, আসসালামু আলাইকুম ভাবি। ফাইজা মেসেজ টাইপ করে সেন্ড করলো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা সবাই? সবাই একে একে ফাইজার মেসেজের উত্তর দিল। দিশা লিখল, ভাবি মাহির ভাইয়া আর দিশা কোথায়? ফাইজা মাহিরের দিকে এক পলক তাকিয়ে টাইপ করলো, দিশা পড়ছে আর তোমাদের ভাইয়া কাজ করছে ল্যাপটপে। ঈশান তৎক্ষণাৎ রিপ্লাই দিল, এই রুহি আর দিশাটা যে এত পড়া কেমনে পড়ে? আমার কি মনে হয় জানেন ভাবি? মনে হয় ওদের কপালে নির্ঘাত একটা গর্ধব জামাই জুটবে, যাদের ইংরেজিতে আর গণিতে টেনে টুনে 33 মার্ক ওঠে। দিশা আর রুহি বিয়ের পর হাতে ধরে তাদের ম্যাথ আর ইংলিশ বোঝাবে। ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের সাথে সবসময় আবুল মার্কা স্টুডেন্টদেরই বিয়ে হয়। তার এই মেসেজে সবাই হা হা রিয়াক্ট দিতে লাগলো। রুহির মেসেজ আসলো, দেখুন ঈশান ভাইয়া, এসব আজে বাজে কথা বলবেন না। পড়াশোনা করা একটা ভালো অভ্যাস, একটা প্রতিভা যেটা আপনার মধ্যে নেই। ঈশান রুহির মেসেজের রিপ্লাই দিল, আর রুহি, আরে রুহি আপা, প্রতিভা নাকি পেঁয়াজ? হ্যাঁ, আমার তো সারা জীবনেও গজায়নি। তিশা হা হা রিয়াক্ট দিয়ে লিখল, তাই তো, ঈশান ভাইয়ার প্রতিভা বলতে তো শুধু ঘুমানো, খাওয়া আর সিনেমা দেখা। ঈশান একটু গম্ভীর হওয়ার ভান করে লিখল, দেখ তিশা, সিনেমা দেখা একটা আর্ট, সবাই পারে না, আর ঘুমানো হলো হেলদি লাইফ স্টাইলের অংশ। রুহি আবারও টাইপ করলো, আপনার এই হেলদি লাইফ স্টাইলে নাস্তার পর ঘুম, দুপুরের পর ঘুম, বিকালের পর ঘুম আর রাতের ফুল টাইম ঘুম সবই আছে। ফাইজা হাসি চেপে পড়েছিল মেসেজগুলো।
তার একঘেয়ে মনমরা অবস্থা এই কথাবার্তার খানিকটা হালকা হয়ে গেল, আর সে তাদের সাথে আরো কিছু কথাবার্তা বলে ফেলে ফোনটা রেখে দিল। রাতের খাবার খেয়েই রুমে চলে এসেছে মাহির। ফাইজা শাশুড়ি মার সাথে টুকটাক কিছু কাজ করে ঘরে আসলো 11টা নাগাদ। দেখলো মাহির ঘুমাচ্ছে। ফাইজাও গিয়ে শুয়ে পড়লো মাহিরের থেকে দূরত্ব বজায় রেখে। ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে সে। অতীতের স্মৃতিগুলো রাত হলেই মাথা চাড়া দিয়ে ওঠে। ফাইজা অন্য পাশে ফিরে ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ পেছন থেকে মাহির তাকে জড়িয়ে ধরল। মাহিরের উষ্ণ নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে, আর এক হাত তার পেট আঁকড়ে ধরেছে। ফাইজা কিছুটা ঘাবড়ে গেল, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মাহির তখন তাকে আরো শক্ত করে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পুষ্প, ফিরে এসো। ফাইজা থমকে গেল। মানুষটা এক্ষুনি কার নাম নিল? পুষ্প? পুষ্পকে? ঘুমের ঘোরে মাহির তার নাম নিল কেন? ফাইজা কিছুক্ষণ থম মেরে থেকে মাহিরের হাতটা তার পেট থেকে আলতো করে ছাড়িয়ে নিল। মাহির একটু নড়ে চড়ে উঠে আবার স্থির হয়ে ঘুমিয়ে গেল। ফাইজা উঠে ধীর পায়ে হেঁটে চলে গেল ব্যালকনিতে। ব্যালকনির এক কোণায় জড়সড় হয়ে বসে পড়ল সে। চোখ বন্ধ করে মিলাতে লাগলো নিজের জীবনের হিসাব। আজকাল সময় পেলে ফাইজা শুধু এই কাজটাই করে। নিজের অতীত, বর্তমান, ভবিষ্যতের হিসাব মেলাতে মেলাতেই তার সময় কেটে যায়। মনে কোনো শান্তি নেই। সব কিছু স্বাভাবিক থেকেও যেন কিছুই স্বাভাবিক নেই। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে অগণিত প্রশ্ন, একটারও উত্তর নেই। এই নামের সাথে কি মাহিরের পুরানো স্মৃতি জড়ানো, নাকি কোনো অপূর্ণ ভালোবাসা? মাহির কি তাকে ভালোবেসেছিল? এতটাই ভালোবেসেছিল যে ঘুমের ঘোরেও তাকে কল্পনা করছে সে? আর সেই মানুষটা এখন কোথায়? ঠিক যেমন অয়ন হারিয়ে গেছে ফাইজার জীবন থেকে, সেভাবে কি পুষ্পও হারিয়ে গেছে মাহিরের জীবন থেকে? প্রশ্নগুলোর উত্তর খোঁজে না, বরং ফাইজার বুকের ভেতরে অজানা এক শূন্যতা তৈরি করে। ভাবনার স্রোতে ডুবে থাকতে থাকতে ফাইজা বুঝতে পারল না কখন তার চোখ দুটো ভারী হয়ে এসেছে। চারিদিকে ভ্যাপসা গরম, আকাশ জুড়ে কালো মেঘেরা ভেসে বেড়াচ্ছে। এখন বৃষ্টি হলে পরিবেশটা ঠান্ডা হবে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু আসছে না। কেন আসছে না সেটা নিয়েই গবেষণা করছে ফাইজা। এই মুহূর্তে সে দাঁড়িয়ে আছে বেলকনির গ্রিল ধরে, আকাশের গতিবিধি পর্যবেক্ষণ করছে, কিন্তু তার ভাবনার ছেদ ঘটিয়ে ঘরের ফোনটা বেজে উঠল। সে ধীর পায়ে ঘরে এসে দেখল মাহিরের কল। সে কলটা রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে মাহিরের গম্ভীর কণ্ঠ শোনা গেল, আমার ফ্রেন্ড অনুপমের বাসায় আজকে ডিনারের দাওয়াত আছে, সন্ধ্যার দিকে রেডি হয়ে থেকো, ওখানে যাব আমরা। আচ্ছা। আর কোনো কথা না বলে মাহির ফোনটা কেটে দিল। ফাইজা একটা দীর্ঘশ্বাস ফেলল। এভাবেই চলছে মাহির আর ফাইজার সাংসারিক জীবন। 1 মাস হয়ে গেল বিয়ের, অথচ বিনা প্রয়োজনে কেউ কারোর সাথে কথা বলে না। সেই দিন মাহিরের মুখে পুষ্প নামটা শোনার পর থেকে ফাইজার জানতে ইচ্ছে করছে এই বিষয়ে, কিন্তু বারবার জিজ্ঞেস করতে গিয়েও দ্বিধাদ্বন্দ্বে পড়ছে সে। যদি মাহির কোনো বাজে রিয়াক্ট করে এই বিষয়ে কথা বললে, তাই বারবার প্রশ্নটা গলায় এসে আটকে যায়। মাহিরের সাথে ফাইজার দেখা হয় কয়েকটা নির্দিষ্ট সময়ে। সকালে যখন নাস্তা করে তখন একবার, সারাদিন আর দেখা পাওয়া যায় না মাহিরের। আবার রাতেও আসে দেরিতে, এসে খেয়েই ঘুমিয়ে পড়ে। এরকমও হয় একই বাসায়, একই রুমে, একই বিছানায় থেকেও এতটা দূরে থাকা যায়। তাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, অথচ বাড়ির কেউ এই বিষয়টা বুঝতেও পারে না। সবার সামনে দুজন খুব স্বাভাবিক আচরণ করে। প্রতিদিন দুপুরের খাবার খেয়ে একটা ভাত ঘুম দেয় ফাইজা, কিন্তু আজ ঘুম আসছে না, বোরিং লাগছে। ভার্সিটিও এখন বন্ধ আছে কয়েকদিন। বলা বাহুল্য, ফাইজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের 3য় বর্ষের শিক্ষার্থী। ভার্সিটি খোলা থাকলে সময়টা এত বোরিং লাগতো না। সে কি করবে বুঝতে পারছে না। দিশার রুমে কি যাবে একবার? গেলে একটু গল্পগুজব করা যেত, কিন্তু ও যদি ঘুমায়। বেশ কিছুক্ষণ পায়চারি করার পর সে সিদ্ধান্ত নিল একবার গিয়ে দেখবে দিশা কি করছে। ও যদি ঘুমিয়ে থাকে তাহলে চলে আসবে, না হলে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। যেমন কথা তেমনই কাজ। দিশার রুমের সামনে যেতেই ফাইজার মনে হলো
দিশা কারোর সাথে কথা বলছে। ফাইজা রুমের দরজায় নক করতেই দিশা আওয়াজ দিল, কে? দিশা, আমি। ও ভাবি, ভেতরে এসো। ফাইজা দরজা খুলে ভেতরে গিয়ে বসলো দিশার কাছে। তারপর জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিলে? দিশা থতমত খেয়ে বলল, না না, মানে ওই আমার ফ্রেন্ডের সাথে। তুমি এই সময় কিছু বলবে ভাবি? না, এমনিতেই একা একা বোর হচ্ছিলাম তো, তাই ভাবলাম তোমার সাথে একটু আড্ডা দেব। তুমি কি বিরক্ত হলে? দিশা মিষ্টি হেসে বলল, না না, একদমই না। ভালো করেছো তুমি এসে। আমিও বোর হচ্ছিলাম। তুমি ঘুমিয়েছো কিনা ভেবে আর তোমার কাছে যায়নি। ফাইজা লক্ষ্য করলো দিশার ফোনে মেসেজ এসেছে। নোটিফিকেশনে আরমান ভাই নামটা জলজল করছে। মেসেজ লেখা আছে, হুট করে কল কাটলি কেন? ফাইজা এটা নিয়ে আর দিশাকে ঘাটালো না। দুই ননদ ভাবি মিলে আড্ডা দিতে লাগলো। তাদের গল্পের মাঝখানে দিশার ফোনে হ জ বর অল গ্রুপ থেকে ভিডিও কল এলো। দিশা কলটা রিসিভ করতে পরিচিত মুখগুলো দেখা গেল। সবাই ফাইজাকে দেখে সালাম দিয়ে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। সবার মধ্যে আরমান বেশি চুপচাপ, সে খুব কমই কথা বলছে। রুহি বলে উঠল, আরমান ভাই, তুমি সবসময় এমন চুপ থাকো কেন? একটু হাসি মজা করতে পারো না? আরমান ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, তোরা বল, আমি শুনছি তো। ঈশান বলে উঠল, আরমান ভাই হলো মাহির ভাইয়ের ফটোকপি, তাই তো প্রেমও করে চুপি চুপি। ঈশানের কথা শুনে আরমানের চোখ কপালে। দিশাও কিছুটা ইতস্ত বোধ করতে লাগলো, কিন্তু বিষয়টাই কেউ তেমন একটা গুরুত্ব দিল না। তারপর চলতে থাকলো তাদের আবোল তাবোল কথোপকথন। সন্ধ্যা 6টা বেজে 8 মিনিট। ফাইজার শাড়ির আঁচলে পিনটা আটকে নিল শক্ত করে। আজ সে পরেছে একটা মিষ্টি রঙের সিল্কের শাড়ি, তার সাথে ম্যাচিং করে ব্লাউজ। চুলগুলো মাঝখানে সিথি করে ছেড়ে দেওয়া, ঠোঁটে হালকা করে লিপস্টিক, চোখে আইলাইনার দিয়ে নিয়ে এলো সে। কানে দুল আর সাথে ম্যাচ করে গলায় একটা সিম্পল চেন। ব্যাস, সে তৈরি। একবার ভালো করে আয়নায় দেখে নিল নিজেকে। বারবার অয়নের কথা মনে হচ্ছে তার। অয়নের বউ হয়েই তো এইভাবে সাজতে চেয়েছিল সে, কিন্তু ভাগ্য যে অন্য কিছু লিখে রেখেছিল। চোখের কোণে পানি ছলছল করছে তার। ফোনটা বেজে উঠল। ফাইজা নিজের কান্নাটুকু গিলে ফেলল। কলটা রিসিভ করতেই মাহির গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিচে নেমে আসো, ওয়েট করছি এখানে। আচ্ছা, আসছি। কলটা কেটে নিজের পার্স আর ফোনটা হাতে নিয়ে চোখ বন্ধ করে ঠোঁট গোল করে একটা শ্বাস ফেললো, তারপর বেরিয়ে গেল রুম থেকে। 5তলা একটা অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি গিয়ে অপেক্ষা করছে মাহিরের। 2 হাত বুকে গুজে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। ঘড়িতে একবার টাইম দেখলো, 6:30 বাজে। চারিদিকে চোখ বুলাতে বুলাতে চোখ পড়ল অ্যাপার্টমেন্টের মেইন গেটের দিকে। ফাইজা হেঁটে আসছে। বৈদ্যুতিক বাল্বের আলোতে যতটুকু দেখা যায় ততটুকুই অপরূপ লাগছে ফাইজাকে। মাহির কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর কি মনে করে চোখটা সরিয়ে নিল। ফাইজা আসতেই মাহির গাড়ির দরজা খুলে দিল। ফাইজাও নিঃশব্দে বসে পড়ল। সারা রাস্তা দুজনে কোনো বাক্য বিনিময় করলো না। রাস্তায় নেমে মাহির কিছু ফলমূল আর মিষ্টি কিনে নিল। আধা ঘন্টা পর তারা পৌঁছালো কাঙ্ক্ষিত গন্তব্যে। সেখানে পৌঁছাতে মাহিরের বন্ধু অনুপম আর তার ওয়াইফ রিয়া তাদের আপ্যায়নের ব্যস্ত হয়ে পড়ল। একে একে মাহিরের আরও বন্ধু আসতে লাগলো। মূলত মাহিরের পুরো ফ্রেন্ড সার্কেলই আজ আসবে এখানে, তাদের ওয়াইফকে নিয়ে। মাহিরের ফ্রেন্ডদের মধ্যে দুজন ব্যাচেলার, সাইফ আর তাকরিম। তারা দুজন ছাড়া বাকি সবাই বিবাহিত। সাইফ এসে সবার সাথে আলাপ করে ফাইজার সাথে কাছে আসলো। প্রশ্ন করলো, ভাবি কেমন আছেন? ফাইজা মৃদু হেসে উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি, কিন্তু আপনাকে দেখার পর আরো ভালো হয়ে গেছি। ফাইজা একটু ইতস্ত বোধ করলেও উত্তরে মৃদু হাসলো। সাইফ আবারও বলে উঠল, ভাবি আপনাকে আজকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। তারপর আবার মাহিরের বাহুতে চাপ্পড় মেরে বলল, ভাই তোর কপাল ভালো, এমন সুন্দরী বউ পেয়েছিস। আমার কপালে যে কি আছে। সাইফের কথা বলার ধরন ফাইজার কাছে ভালো লাগলো না। সে এড়িয়ে গেল বিষয়টা। সবাই যখন ডিনার করতে বসলো তখন সাইফ ফাইজার সামনের চেয়ারটাতে বসলো। খেতে খেতে ফাইজার মনে হলো কেউ তার পায়ে টোকা দিচ্ছে। ফাইজা ইচ্ছে করেই একটা চামচ ফেলে দিল নিচে। সেটা ওঠানোর নাম করেই নিচে ঝুঁকতেই দেখল সাইফ তার পা সরিয়ে নিল। ফাইজা কিছুটা আঁচ করতে পারলো যে সাইফ করেছে কাজটা,
কিন্তু তারপরেও মনে মনে একটু খটকা লাগছে। মাহিরের সামনে এমন করবে কেন তার বন্ধু? ওর কি মনে ভয় নেই? ফাইজা যদি মাহিরকে বলে দেয়? যাই হোক, ফাইজা যথেষ্ট ঠান্ডা মেজাজের মেয়ে, তাই সে বিষয়টা আবারও ইগনোর করে খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর একই ঘটনা ঘটল তার সাথে। সে খাওয়া থামিয়ে সাইফের দিকে তাকাতেই দেখল তার ঠোঁটে শয়তানি হাসি। ফাইজা তার দিকে তাকাতেই সে ফাইজাকে চোখ দিয়ে ইশারা করলো। কাজটা যে সাইফ করেছে সেটা এবার ফাইজা শিওর। ফাইজা সবার দিকে একবার তাকিয়ে দেখল যে যার মতো খাচ্ছে। ফাইজা এইবার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারল না। খাওয়া ছেড়ে ঝট করে উঠে পড়ল সে। রাগে শরীর কাঁপছে তার। সবাই প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সাইফও কিছুটা বিস্মিত হয়েছে। ফাইজা শান্ত কণ্ঠে বলল, আমি বাসায় যাব। মাহির তার কথা শুনে উঠে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে লো ভয়েসে বলল, কি বলছো এসব? ফাইজা আবারও একইভাবে বলল, আমি বাড়িতে যাব, আমার শরীর খারাপ করছে। বলতে বলতে ফাইজার চোখে পানি টলমলো করছে। সবাই তাকে বোঝালো যে খুব বেশি খারাপ লাগলে সে যেন এখানেই রেস্ট নেয়, কিন্তু ফাইজার একই কথা, সে বাড়িতে যাবে। বাধ্য হয়ে মাহির তাকে নিয়ে বের হয়ে চলে এলো সেখান থেকে। মাহির গাড়ি চালাচ্ছে, ফাইজা চুপচাপ বসে আছে। রাগ তার একটুও কমেনি। ওই ছেলের সাহস কিভাবে হয় ফাইজার সাথে এমন আচরণ করার? চোখটা বদ্ধ করে কয়েক দফা নিজের রাগ দমানোর চেষ্টা করলো ফাইজা। কিছুটা পথ যাবার পর মাহির হুট করে গাড়িতে ব্রেক কষল। ফাইজা কোনো মতে নিজের মাথাটাকে আঘাত পাওয়া থেকে বাঁচালো। এমনিতেই মেজাজ খারাপ, তার মধ্যে মাহিরের এভাবে হুট করে গাড়ি থামানোতে ফাইজা আরও ক্ষেপে গেল। সে পাশে ঘুরে মাহিরকে কিছু বলতে যাবে দেখল মাহির আগে থেকেই তার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাইজা কিছু বলার আগেই মাহির তাকে টেনে তার বাহুদয়ে শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, এই মেয়ে, কী সমস্যা তোমার? কেন জেদ ধরে চলে এলে? মাহির এমনভাবে ফাইজার বাহু দুটো ধরেছে যে ফাইজার মনে হচ্ছে তার হাড়গুলো বুঝি ভেঙে যাবে। ফাইজা দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন, লাগছে আমার। মাহির ছাড়ল না, আবারও দৃঢ় স্বরে বলল, ছাড়ুন। ভাই, বলো কেন এইভাবে নিয়ে আসলে আমাকে? কি এমন অসুখ হলো তোমার যে ডিনারটাও শেষ করা গেল না? বলো, আনসার মি। আমি এখানে আনকমফোর্টেবল ফিল করছিলাম। মাহির রাগের বশে আচমকা ফাইজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ফাইজা ধপ করে গাড়ি থেকে জানালার সাথে ধাক্কা খেলো। মাথায় ও পিঠে ব্যথা পেল সে। চোখটা বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। তখনই মাহির আবারও তার বাহুটা ধরে টেনে এনে দাঁতে দাঁত পিষে বলতে লাগলো,